আর কিছু না, পয়সা না পাই কোনো ব্যাপার না, কিন্তু কোনো দুঃখ না, কিন্তু যখন এই ছাত্রগুলাই যখন রেসপেক্ট দেয় বা তার গার্জিয়ানে যখন রেসপেক্ট দেয় তখন মনটা পড়ে যায়, তখন মনে হয় আমরা এবার এখন সিট নাই, এখন না তান্ডে উঠাও, তান্ডে অন্য তো আমি ফিসিংয়ে দাঁড়াইছি, পরে দাঁড়াই দাঁড়িয়ে হ্যাঁ পিছনে সিট দিচ্ছি, আমার বাড়াটা হয়ে দিচ্ছে। অভিনয়টা হইলো একটা নেশা। হ্যাঁ, এটা যেমন মনে করেন যেমন ওই যে পূজার সময় আইলে পরে আমরা মানে একটা শরীরের মধ্যে একটা যন্ত্রণা হইতো অভিনয় করতাম। নটি বিনোদিনী তা অনেক আগের কথা, নটি বিনোদিনী হ্যাঁ করছে গুরমুখ রায়, হ্যাঁ আমি করছি, রাঙ্গাবাবু করছি, গিরিশ ঘোষ করছি। না তো আমরা তো আগের আমরা সময় তো শিক্ষকরা যেভাবে আমরা বিভিন্ন মানে অনুষ্ঠান সূচিতে জোর করে নিতা, আমরা অংশগ্রহণ করতে লাগতো। আগে প্রত্যেকটা স্কুলে আমরা সময়ের কথা বলি, মানে এই যে গ্রীষ্মের বন্ধ আছে, পূজার বন্ধ আছে, পূজার বন্ধ, গ্রীষ্মের বন্ধ, এছাড়াও বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস আছে যেগুলো রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, হ্যাঁ এইগুলাতে স্কুলে প্রোগ্রাম হইতো, অনুষ্ঠান হইতো, অনুষ্ঠানে বাধ্যতামূলক থাকতে লাগতো। শিক্ষকরাও অত্যন্ত মানে ইয়ের মধ্যে মায়া মমতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময় তারা ইয়ে দিয়ে গেছেন, বিভিন্ন শিক্ষামূলক তারা যে আচরণ যেটা, এগুলো আমরা মানে মনে রাখতে বাধ্য। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মত বিনিময় অনুষ্ঠান পর্বে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, তারপর অভিনয় জগতেও ওনার খুব সুনাম, আর সর্বোপরি হচ্ছে যেটা তিনি একজন কাছাড় জেলা প্রশাসন দ্বারা 2022 সালে সংবর্ধনা প্রাপ্ত একজন শিক্ষক। তিনি হচ্ছেন সবার সুপরিচিত জ্যোতির্ময় পাল মহাশয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠান পর্ব শুরুতেই ওনাকে জানাই স্বাগতম। স্যার, আপনাকে জানাই স্বাগত আমাদের এই অনুষ্ঠান পর্বে। আমরা একটি প্রয়াস নিয়েছি যেটা হচ্ছে মত বিনিময়। আমরা চেষ্টা করছি কয়েকজন শিক্ষকের সাথে মত বিনিময় করব, যেহেতু 5 সেপ্টেম্বর আসন্ন শিক্ষক দিবস। এই উপলক্ষে আমরা চাচ্ছি কয়েকজন শিক্ষকের সাথে মত বিনিময় করব, ওনাদের কিছু না বলার কথা আমরা যেন জানি, সবার সম্মুখে তুলে ধরব। এই বিষয়ে আপনাকেও আজকে অতিথি হিসেবে আমরা এখানে পেয়ে ধন্য, এবং আমি সকল শিক্ষক এবং শিক্ষক সমাজ এই আজকের এই জায়গা থেকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আর আমি আজ আপনার সাথে যেহেতু বলেছি মত বিনিময় করব, তো যেহেতু কোথা থেকে করব আমি ভাবছি যে আমরা সাধারণত দেখতে পাই আপনাকে, জ্যোতির্ময় পাল মহাশয়কে যদি দেখা যায়, আমরা নানা জায়গায় কখনো দেখি, কখনো হেডমাস্টার, কখনো মাস্টার বাবু, কখনো চেয়ারম্যান, মানে নানা নামে নানা ডাকে আপনাকে সম্বোধিত করা হয়। এই বিষয়টা যদি একটু খুলে বলেন আজকের এই আমাদের অনুষ্ঠান করবে। আমি সিলেটি ভাষায় কথা কই নাই, অসুবিধা যদি না হয়। কোনো অসুবিধা নেই, সিলেটি অবশ্যই। হ্যাঁ, আর আসলে প্রথম আমরা একটা এই এলাকায় মানে যখন শিক্ষায়তন যেগুলো আছে সেগুলোতে ছাত্রভর্তি মারাত্মকভাবে মানে বৃদ্ধি পাইছে, ছাত্রভর্তি করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তখন প্রথম সুকুমার ভট্টাচার্য, আলী রেজা সাহেব, তারা উদ্যোগে, কুমুদ পাল, তারা উদ্যোগে আমরা প্রথম একটা স্কুল খুলছিলাম। সকালবেলা হয়তো স্কুলটার নাম আছে মর্নিং স্কুল। ওই হিসাবে স্কুল খোলার পরে এখানে ক্লাস হইতে, কিন্তু আমরা জায়গা জমি না পাওয়ায় মানে শেষ পর্যন্ত এটা আর আগুয়ে নেওয়া গেছে না। হ্যাঁ, তো চেয়ারম্যান দেখার কারণ হলো 1987 ইংরেজিতে। আমি তো ছাত্র জীবনে কিছু কিছু সমাজসেবার লগে জড়িত আসতাম। আর
স্কুলে আমরা যখন পড়তাম তখন আমরা আমাদের মানে শিক্ষক আসলা যেমন জগদীশবাবু, জগদীশ স্যার, জগদীশচন্দ্র দে বা মানবেন্দ্র চৌধুরী, ওনারা প্রথম আমাকে এই স্কুলে নাটকের অভিনয়ে জোর করে নিলেন এবং প্রথম বছরে আমি ওই নাটকে প্রথম পুরস্কারটা লাভ করি। তারপর আস্তে আস্তে এই নাটকের জগতে চলতে থাকি। তারপর আমি 1987 ইংরেজিতে আমি মানে পাশাপাশি সংযোগ রাখতাম পারিয়ার নাইটেনদের কালাইন এই যে সমাজসেবার দৌলতে বা নাটকের দৌলতে বিভিন্ন পরিচয় তাকে আমার একবার জোর করে ধরলা যে কোঅপারেটিভ নির্বাচন খেলাইতে লাগবে। ওই 87 ইংরেজির কোঅপারেটিভ নির্বাচন খেলাইলাম। খেলানির পরে চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হইলাম। ওই নির্বাচিত হওয়ার পরে ওই এরপর থেকে নাম পড়ে গেছে চেয়ারম্যান। এলাম চেয়ারম্যান আর কি। আর চেয়ারম্যান থাকা অবস্থায় তখন আমার যে এখানে যে টিকরবুরুঙ্গা যে স্কুলটা আছে পাদ্রিলা, এটার নাম হলো হিলারা হাই স্কুল। হিলারার জনগণে কাতিরাই চা বাগিচা মৌজায় হিলারার জনগণে এই জায়গাটা দান করছেন এবং তখনকার সময় সম্পাদক আসলে দেবজ্যোতি কর্পূর কাস্ত, নরেশ দেব, প্রয়াত শৈলেন দেব, ওনারা আমার জোর করিয়া ধরলা যে না তারার স্কুলটার একটু দিয়ে লেগে ওই স্কুলে গিয়ে জয়েন করলাম এবং প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন কাজ করলাম। 2020-এ অবসর নিলাম। তো 2020-এ অবসর নেওয়ার পরে যদিও আমাদের স্কুলটা সরকারিভাবে অধিগ্রহণ হয়েছে না, সরকারি অনুমোদন লাভ করছে, স্বীকৃতি লাভ করছে, হ্যাঁ, কিন্তু প্রাদেশিকরণ হয়েছে না। হ্যাঁ, তো আমি তো 2020-এ অবসর নিলাম। 2022-এ আমারে এই জেলা প্রশাসন থেকে আমারে তারা মনোনীত করলা, কিন্তু দুর্ভাগ্য আমার এই সম্বর্ধনা সভাতে আমি নিজে হাজির হইতে পারছি না, কারণ আমি এই সময় গুয়াহাটি যাওয়াতে আসলাম। গুয়াহাটি যাওয়ার সময় ট্রেনের মধ্যে ফোন পাইলাম যে আমার এইভাবে সম্বর্ধনা দেওয়া হয়তো। পরে অবশ্য আমার স্কুলের অন্য আরেকজন শিক্ষক সুব্রত লস্কর তাই আমার অবর্তমানে তাই এই সম্বর্ধনা ইয়েটা গ্রহণ করছেন। তো ওই যে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্নভাবে অনেকের সঙ্গে নাটকের যাত্রার সোর্সে পরিচয়, অনেকের লোকে ওই যে কোঅপারেটিভে যাত্রা এই হিসাবে চেয়ারম্যান ডাকন, আর যাত্রাতেও মাস্টারমশাই রোল করছি। হ্যাঁ, এই হিসাবে মাস্টারমশাই হইন। আর নিজে ব্যক্তিগত জীবনে শিক্ষক আসলাম, এলে শিক্ষক হিসাবেও মাস্টারমশাই হইন, হেডমাস্টার মশাই হইন, ওইভাবে চলে আর কি। আচ্ছা, তো যেহেতু স্যার আমরা মূল উদ্দেশ্য যেটা আছে যে শিক্ষক দিবস হিসাবে আমরা মত বিনিময় করা, যেটা আমরা প্রয়াস, তো আজকের দিনে আপনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তো আপনিও কিন্তু একদিন ছাত্রও আসলা। হ্যাঁ, ছাত্র আসলাম, ঠিক আছে। তো কোনো একদিন আপনিও ছাত্র আসলা, শিক্ষকতায় বেশ কিছুদিন কাটাইছেন, তারপর বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনার যে ছাত্র জীবন আছে, আর ছাত্র জীবনে যে শিক্ষক আর ছাত্রের মধ্যে যে সুসম্পর্ক, সম্মান প্রদর্শন যেটা আছিল, এটা কিরকম আছে যদি একটু? এটা অনেক অনেক দিক দিয়ে চিন্তা করে বিভিন্ন কারণে। আমরার সময় মানে আমরা তো এই সময়ের কথা চিন্তা করলে তখন প্রত্যেকটা পরিবারের পরিকাঠামোটা অন্য ধরনের আছে, একটা সংস্কার আছে। এখন অবৈধ বিত্ত সঞ্চয়ের যুগ। এই যুগে মানুষ পয়সার পিছিয়ে ছুটে, মানুষ শিক্ষায় শিক্ষিত হইতেছে ঠিক আছে, কিন্তু পাশাপাশি কিন্তু তার মানবিক মেরুদণ্ড যেটা, এটা অনেক ক্ষেত্রে লুপ্ত হয়ে যেতেছে, যেটা আমরা লাগে খুব দুঃখজনক ব্যাপার। আমরা শিক্ষক যারা আসতে তারা তো আমরা সত্যি কথা বলতে তারা আমরা যেভাবে দেখছি, তারাও আমরা যেভাবে দেখছি, আমরা কোনোদিন মানে মনে হয়েছে যেমন বাবা মার অবর্তমানে স্কুলে হওয়ার পরে তারাই আমরা দেখাশোনা করছেন, এবং আমরা কোনোদিনই কোনো শিক্ষকরে দেখার পরে আমরা এখন তো খালি একমাত্র আমরা শিক্ষকের মধ্যে যতীনবাবু জীবিত আছেন,
তার বাসা কয়দিন আগে দেখা করে আইছি আমরা। তো শিক্ষকরার প্রতি যে আমরা শ্রদ্ধা যেটা বা আপনার কাছে এখনো আমরা পাই না যে তা নয়। হ্যাঁ, আমরা যেসব মানে শিক্ষকরা আছি পিছনে মেইন হইল গিয়া স্কুলেরও শৈক্ষিক পরিবেশ যেটা বর্তমান যুগে বিভিন্ন কারণে ঠিক রাখা যায় না। আগে যেমন একটা শাস্তিমূলক ব্যবস্থা আছে, এটা এখন নাই। আমি জীবনে কোনোদিন ছাত্ররা কোনো মানে টর্চার করছি না, কিন্তু তারপরে তারা মানে ভয় করতো, সমীহ করতো। হ্যাঁ, এর পিছনে হয়তো আমার নিজস্ব বাচনভঙ্গি বা আমার যে চলাফেরা এইটা তার কাছে একটা ইয়ে। কারণ শিক্ষকরা কিন্তু সবসময় শিক্ষকরা এটা মনে রাখা দরকার যে ছাত্রছাত্রীরা কিন্তু তান্ডে ফলো করেন, ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা সেই সারে কোন পোশাক পরছেন, কিতাব পড়ছেন, এটা কিন্তু লক্ষ্য রাখে। কিন্তু এইসব ব্যাপার আমরা সময় আছে আমরা করতাম। আমরা যে স্যার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যে আপনার সময় যে মানে ছাত্র আর শিক্ষকের যে সম্পর্ক ওটাও মানে আমরা চাই যে আজকের দিনে যারা যুব প্রজন্ম আছে, ছাত্র আছে, তারা সামনে যাতে তুলিয়া ধরা যায়, তারা হাতে জানে ওই বিষয়টা। না তো আমরা তো আমরা সময় তো শিক্ষকরা যেভাবে আমরা বিভিন্ন মানে অনুষ্ঠান সূচিতে জোর করে নিতা, আমি অংশগ্রহণ করতে লাগতো। আগে প্রত্যেকটা স্কুলে আমরা সময়ের কথা বলি, মানে এই যে গ্রীষ্মের বন্ধ আছে, পূজার বন্ধ আছে, গ্রীষ্মের বন্ধ, এছাড়াও বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস আছে যেগুলো রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এইগুলাতে স্কুলে প্রোগ্রাম হইতো, অনুষ্ঠান হইতো। অনুষ্ঠানে বাধ্যতামূলক থাকতে লাগতো। শিক্ষকরাও অত্যন্ত মানে ইয়ের মধ্যে মায়া মমতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময় তারা ইয়ে দিয়ে গেছেন, বিভিন্ন শিক্ষামূলক তারা যে আচরণ যেটা এগুলো আমরা মানে মনে রাখতে বাধ্য। কেননা সেই সময় পরিকাঠামো পরিবেশ যেটা অন্য নমুনার আছেন, যেটা আজকে মানে আজকের দিনে অনেক স্কুলে চিন্তাও করা যায় না। হ্যাঁ, যেমন এখন আমি দেখার মধ্যে দেখছি অনকুর যুগে যেমন চন্দ্রনাথপুর এমই স্কুল আছে, এটাতে একজন প্রধান শিক্ষক আছেন যে অনেকটা বিকলাঙ্গ, মৌসুম দত্ত। মৌসুম দত্ত স্কুলে কিন্তু এমন কোনো ইভেন্ট নাই বেচারা এই অবস্থার মধ্যে তার ইভেন্ট মানে প্রত্যেক ছাত্রছাত্রী যে প্রত্যেকটা দিন, ইভেন্ট যদি রবিবারও থাকে, বন্ধ থাকে, অমুকের জন্মদিন, অমুকের এটা প্র্যাকটিক্যালি করাইয়া যাইতেছে মানুষটা। আমি মৌসুম দত্ত স্কুলে আমি নিজে অনুপ্রাণিত। তার যে এই যে প্রচেষ্টা যেটা, এই প্রচেষ্টা যদি বরাকপুরের সব স্কুল হইতো তাহলে মানে অন্য ধরনের বাতাবরণ সৃষ্টি হইতো। কিন্তু সব স্কুলে তো এরকম না। তো যারা করে তারা কেউ মাইসে এগুলোর মধ্যে আমারও মানুষ, হ্যাঁ, যারা এই ধরনের প্রচেষ্টা নেয়, কারণ হয়তো তার মনের তাগিদ থেকে করেন। এটা এটাকে মনের তাগিদ থাকা দরকার। আমি করতাম ছাত্ররা লাগে, এই যে মানসিকতা, এই দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তো স্যার, আপনারা সময় যে সুসম্পর্ক আছিল ছাত্র এবং শিক্ষকের, যেটা আপনি তো কইছেন এরকম, কিন্তু আজকের দিনে যদি দেখা যায় আপনাদের সেই সময় যে শিক্ষকের প্রতি যে মমতা, ভালোবাসা, মানে শ্রদ্ধা ইত্যাদি, যেটা আজকের দিনে কিন্তু সেই পর্যায়ে নাই, দেখা যান না, পরিলক্ষিত হন না। তো এই বিষয়ে কিতা কইবা, আপনার মতামত কিতা থাকবে? এটা তো আমি বললাম যে প্রত্যেকটা পরিবারের যে সংস্কৃতি যেটা আছে, এগুলো তো খালি স্কুলে তো সব ঠিক করে দিতে পারতো না। প্রত্যেকটা পরিবারেও কিছু ব্যাপার রয়ে গেছে এগুলা। এখন যে মানে পড়াশোনার যেটা প্রাইভেট স্কুলগুলোতে পড়াশোনা ভালো হয়, সরকারি স্কুলগুলো হয় না। সরকারি টিচারগুলারে বিভিন্ন কাজে বিভিন্ন সময় জড়াইয়া রাখা হয়, পড়াইতো। এরপরে সরকারি স্কুলও যেভাবে টিচার দরকার সেইভাবে টিচার নাই। কেউ যদি রিটায়ার্ড হন, তারপরে এই জায়গায় যারা যদি দিতে লাগে তাদের বহুত সময় লাগে। এই যে এইসব কারণে মানে সরকারি স্কুলগুলোতে পরিকাঠামো আগের মতো মানে দরিয়ে রাখা সম্ভব হয় না। হ্যাঁ, আর মেইন ব্যাপার হলো আমি যেটা লক্ষ্য করি, তখন আমরার সময় এত মানে ঝামেলা আসিল না। শিক্ষকরা যে যাইতা স্কুলও আইতা, আমার পরে ক্লাস করানির পাশাপাশি যার পরে আমরা মাঠও নিয়ে ব্যায়াম করাইতা, খেলাধুলা করাইতা, এগুলো আসিল। এখন তো এগুলো নাই, সম্ভবও না এগুলা।
তো এটা যে একটা যে সম্পর্কের মধ্যে বর্তমানে আর আগের একটা মাঝখানে একটা বহুত একটা লম্বা একটা জেনারেশনের গ্যাপ আছে স্যার। হ্যাঁ, গ্যাপস আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আর যেটা আপনি যেটা কইছেন যেটা সময় মতো শিক্ষক নিয়োগ হওয়ার না, না তো এটা দায়ভারটা বা এটা তো ড্রাইভার খারে দিতাম, অপ্রিয় সত্য কথা হইতে গেলে তো মুশকিল। হ্যাঁ, এটার লাগে আমরা আমরা কইব আমরা মানে ভাগ্য দায়ী। আচ্ছা হ্যাঁ, সরকার দায়ী হইলে তো অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা কইব আমরা ভাগ্য দায়ী। আচ্ছা, নিজের বাচ্চা উপর মানে মানিয়ে নিতে লাগে নিজের মানিয়ে নিতে লাগে। ওটা। হ্যাঁ, তো স্যার আরেকটা বিষয় আছে যেটা স্যার আজকে থেকে কয়েক বছর যদি আমরা পিছন দিকে দেখি, হ্যাঁ, যদি কোনো শিক্ষক রাস্তা দিকে হাঁটাফেরা করে বা যাতায়াত অবস্থা যদি দেখা যায়, আর ছাত্র যদি সেই সময় সামনে পড়ে বা রাস্তার আশেপাশে থাকে, কোনো সময় মানে শিক্ষকের সামনে গিয়েও স্যারের প্রণাম আছে জানাইতো, আছে ঠিক আছে, আছে আছে। হ্যাঁ, এই যে এক শ্রদ্ধা যেটা হ্যাঁ, শ্রদ্ধার বাপ বিনিময় যেটা আছে, হ্যাঁ। এটা কিন্তু স্যার বর্তমান দিনে কিন্তু এটা স্যার বিলুপ্ত প্রায় বললে মানে ভুল হইতো না আমি মনে করি। না পুরাপুরি বিলুপ্ত হয়েছে না, আছে এখনো। তো কিন্তু একটা কথা আগের আমি পর্যায়ে আমি এখনো কইব আর কি, যে আমি ওইটা আগে কইলাম না, যে হ্যাঁ, পরিবারের সংস্কার আছে হুম, হুম, বা যে স্কুলে যেসব পরিকাঠামো যে ঠিকমতো ধরিয়া যেখানে রাখা হয়েছে, যেমন হুম, বিভিন্ন স্কুলে আমরা এখানে মন্দকতা বিভিন্ন স্কুলে যাচ্ছি, বিভিন্ন ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়া মানে আপ্রাণ চেষ্টা করতেছে। হুম, হুম, হ্যাঁ, তো এইগুলো তো অস্বীকার করা যায় না। যেমন আমার পাশে আছে এখানে একটা স্কুল, এটা হলো নাম কিটা, ভারত নির্মাণ। আচ্ছা হ্যাঁ, ভারত নির্মাণে তারা যেভাবে প্রচেষ্টা চালায়, তারা যে পরিকাঠামো বা পরিবেশ যেটা স্কুলের ভিতরে তৈরি করছে, দেখতে ভালো লাগে। আমি অন্য কোনো স্কুলে গেছি না খুব একটা, হুম, একমাত্র ভারত নির্মাণে গেছি, ইদানিং যাওয়া আসা করি, আচ্ছা আচ্ছা দেখি আর তারা যে পরিবেশটা উন্নতি করছে যেটা আর কি। যেটা তারা পরিকাঠামো দিক দেওয়া হোক বা পরিবেশে, এটা যে একটা মনোরম পরিবেশ আছে, হুম, ছাত্ররা পড়াশোনার ইয়ে আছে। হ্যাঁ, আর তাছাড়া দেখুন সরকারি স্কুল যদি স্যার সরকারি স্কুলে এইসব পরিকাঠামো তৈরি করার মানসিকতা দরকার আছে। মানসিকতা তাকে যদি ছাত্ররা শিক্ষকরে সম্মান করতে বাধ্য। আমি স্যার বেশি মানে বিশেষত সরকারি স্কুলটারে মানে সরকারি স্কুলগুলোতে আসলে ওই তো কইলাম তো, সরকারি স্কুলে তো প্রথম হইল গিয়া মেধাবী ছাত্র খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এটা সব এটারও একটা কারণ আছে স্যার। মেধাবী ছাত্র পাওয়া যায়, কারণ হচ্ছে গিয়ে সবেও চায় প্রাইভেট জায়গা, প্রাইভেট স্কুলে জায়গা। হ্যাঁ, আর এর মধ্যেও পাওয়া যায় না যে তা না, এর মধ্যে হঠাৎ হঠাৎ পাওয়া যায় খুব ভালো মেরিটেড স্টুডেন্ট, হয়তো তার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড খারাপ, হুম, এখানে ভর্তি হয়, এরা ভালো রেজাল্ট করে। হ্যাঁ, এরা ভালো রেজাল্ট করে, এটা ইয়ে করা যায় না। হ্যাঁ, তবে ওই যে ছাত্র শিক্ষকের সম্পর্ক যেটা, হুম, একটা কথা আমি কইব, যে পৃথিবীতে একটাই বিভাগ আছে যেটা স্কুলের শিক্ষক সমাজ যারা আছে, হুম, শিক্ষক সমাজ যারা আছেন, এরা কিন্তু মানে নিজেরা যদি ঠিকমতো পরিচালিত করেন, কারণ এই পৃথিবীতে যে সঞ্চয়টা হুম, শিক্ষকের, হয়তো বেতন না পাইতে পারেন, কিন্তু শিক্ষকের সম্মান যেটা, নমস্কার আদাব, আমরা এত অঞ্চলে যেটা হুম, শিক্ষকরা যেভাবে তার মানে কৌটার মধ্যে সংরক্ষিত রাখতে পারে আর কি, হুম, হুম, এটা কিন্তু অন্য কোনো বিভাগও নাই, কিন্তু আচ্ছা, অন্য কোনো বিভাগও নাই। শিক্ষকরা যেভাবে মানে সেই ছাত্ররা নমস্কার আদাব, তার গার্জিয়ানদের, হুম, অভিভাবকদের, হুম, এইটা একটা মানে যদি আমি কই তীর্থস্থানে পরে কোনো জায়গায় যদি তাকে ভালো জায়গাতে স্কুল, হুম, স্কুলে এইভাবে চললে বা চালাইতে পারলে পরিবেশ আগের মতো ঠিকই হইব। হুম, কিন্তু এখন বিভিন্ন বেড়াজালে স্কুলের বিভিন্ন ইয়ে মানে আক্রান্ত। আগে যেমন আমরা সবাই মানে আমরা যখন পড়তাম তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো আছেন, হুম, কিন্তু এখন নাই। এখন নাই, এখন নিলে অসুবিধা আছে। সরকারিভাবে এটা বন্ধ হওয়ার পরে এটাও একটা আমি কইব যে এই ছাত্র শিক্ষকের সম্পর্কে বা পড়াশোনার ব্যাপারে এটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে শাস্তিমূলক ব্যবস্থাটা উঠা নিয়ে। এই প্রসঙ্গে স্যার আপনারা আমি একটা আমার একটা কথা যেটা হইছে গিয়া মানে সচেতন মহল আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে যখন তাকিয়া একজন শিক্ষক
শিক্ষকর হাত থেকে ব্যাচ সরিয়ে গেছে যে সরিয়া গেছে বা আইনি প্রক্রিয়া সরানো হয়েছে, আইনি প্রক্রিয়া তারপরে কি মানে পড়াশোনা লাগে অধঃপতন শুরু হয়েছে। এটা অস্বীকার হয়ে গেলাম না এটা। হ্যাঁ, এটা ঠিক কথা একদম। আর বেদ শিক্ষকের হাতে যখন আছে তখন সমাজটার মধ্যে একটা সংস্কার আছে, মানে একটা ভয় ভাব তার ভিতরে আছে। হ্যাঁ, এখন মাঝে মাঝে ভালো লাগে, দেখা যায় কোনো কোনো শিক্ষকরা যখন মানে তার ভালো ভালো ছাত্ররা বড় বড় টপ অফিসিয়ালরা দেখা যায় ফেসবুক খুলে দেখা যায় যে তখন ভালো লাগে, মনে হয় যে না শিক্ষক জীবনটা বড় মানে ইয়ের হয়তো মানে যারা যারা মানে অনেক ইয়ে আছে আর কি। ওইটা সবকিছুর মূল্যে কিন্তু একজন দেখলাম একজন সবজি বিক্রেতার মেয়েও আইপিএস অফিসার হয়েছে, ইয়ে হয়েছে, এটা তো অন্যান্য হইতেছে। তো যদি তার মানে পারিবারিক সংস্কার থাকে, পরিকাঠামো থাকে, তাইলে এটা সম্ভব, পরিকাঠামো যদি ঠিক থাকে। কিন্তু স্যার আপনি একজন শিক্ষক, যখন আপনার মানে কোনো বড় বড় প্রশাসনিক বিষয়া হোক, ডক্টর ইঞ্জিনিয়ার হোক, আইপিএস আইএএস আপনার হাতেও কিন্তু গড়িয়ে উঠছে, ঠিক আছে। তো কোনো কোনো সময় গণমাধ্যম পত্রপত্রিকা দেখা যায় কোনো মানে তারাও আইএস মানে উচ্চপদস্থ বিষয়া তারাও দেখা যায় কোনো কুকর্ম, কোনো অনৈতিক অবৈধ কাজে জড়িত। এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিরকম লাগে বা কি মানে অনুভব জাগে যে একজন আমার হাতে গড়া ছাত্র, আমার ছাত্র এই ধরনের নানা কুকর্মে, অবৈধ অনৈতিক কাজে আজকের দিনে দেখার পর পত্রপত্রিকা অনেক সময় দেখা যায়, দুঃখ লাগে, এগুলো দেখে দুঃখ লাগে, স্বাভাবিক দুঃখ লাগে নিজের স্যার। হ্যাঁ, মানে মনে হয় আর কি নিজে বোধহয় ঠিক সেই ইয়ে দাম পাচ্ছি না আর কি, অনুশোচনা জাগে আর কি, দুঃখ জাগে। হ্যাঁ, কিন্তু কিছু তো করার নেই, তখন তো নাগালের বাইরে সব কিছু। আর স্যার যেটা হয়েছে গিয়া বিগত দিনে যে ছাত্র, আমি আবার এই কথাটার উপরে মানে বারবার মানে প্রাধান্যতা দেই, কারণ যেহেতু আমরা মেইন উদ্দেশ্য হয়েছে শিক্ষক দিবস নিয়ে আমরা কথা মত বিনিময় করবো। তো যেটা আগের যে আপনাদের সময় যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, ভালোবাসা, মমতা, যেটা শ্রদ্ধা যেটা আসিল, এই ভালোবাসা শ্রদ্ধার যে সম্পর্ক এটা কি স্যার আর মানে আগের মতো পাওয়ার সম্ভাবনা আছে? এটা মানে আবার সেই পর্যায়ে ঘুরে আনা এই জীবনও দেখতে পারবো কিনা সন্দেহ আছে। আচ্ছা, আর এখন যেভাবে কর্মসংস্কৃতি বা যেভাবে স্কুলের বিভিন্ন বিভিন্ন সংস্কৃতি, অন্য কিছু হইয়ার না, বিভিন্ন সংস্কৃতিতে আবদ্ধ স্কুল কর্তৃপক্ষ। হ্যাঁ, কারণ ম্যানেজিং কমিটি আছে, ছাত্র সংসদ আছে, এরপরে এখানে অনেক সময় যদি ভালো প্রতিনিধি নির্বাচিত হন তাহলে তো নিশ্চয়ই সুন্দর হইল না। সব জায়গায় তো প্রতিনিধিও ঠিক মতো মানে উচ্চ মানসিকতার প্রতিনিধিও নির্বাচিত হন না, এটাও তো একটা কারণ। সবুজ হাই স্কুলে গেলে এটা থেকে কিছু পাওয়া যায়, এই ধরনের মানসিকতা যেটা, এটা যদি এটা আগে আসিল না, আগে মানুষের মধ্যে এই ধরনের ব্যাপার আসিল না। হ্যাঁ, আর থাকলেও এটা ধরা গেছে না। এখন বোঝা যায়, এখন একটা বাচ্চা ছেলে যে কোনো ওখানে যাওয়ার সময় জিগাইব গেলে কিছু ফাইমুনি, আগে মানুষ পাওয়ার চিন্তা করতো, মঞ্চে মতো একটা সামাজিক কাজ করে গিয়ে ইয়ে করে, কিন্তু এখন মানুষের সব মুহূর্ত চিন্তা করে, প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করে কিছু পাওয়া যাবে না এটা গেলে। এই মানসিকতা যদি না বদলে তাহলে এই সমাজের কোনো মানে সংশোধন আশঙ্কা করা যায় না। এই মানে সুবাদে আমি একটা কথা বলতে চাই যে বিগত দিনে আপনি যে আপনার শিক্ষকতার যে কাল কাটাইছেন, আপনি বেঞ্চার স্কুলও আসলেন, আমার মনে হয় আপনিও এই দিকে মানে চোখ মানে নজর গেছে না আপনার যে আমি কিছু ফাইমু বা পাওয়ার আশায় দীর্ঘ একটা কাল যে আপনি শিক্ষকতা করছেন। না, আমরা তো ঠিক কথা হয়েছে, আমরা তো কিছু পাইছি না, কিন্তু সবচেয়ে ওটাও আনন্দ লাগে আর কি। আমরা নমস্কার সালামের যে আদাবর যে মানে বান্দার পাইছি আর কি, ওটাই আমরা মনে করি যে সবচেয়ে বড় জিনিস, যে সম্মানটা পাইতেছি ওইটাই যাতে ঈশ্বরে মানে আগামী দিনে আমরা দিয়ে নেব, প্রত্যেকে যাতে এই সম্মানটা পায়, এইটাই মানে ঈশ্বরের কাছে কামনা করি আর কি। কারণ বেতন দিয়া একজন শিক্ষকর মানে মান নির্ণয়ন করা যায় না।
শিক্ষক তান আচার ব্যবহার তান যে অনুশীলনী যেগুলো দিচ্ছেন ছাত্ররে ওটা দিয়ে তাই তার কাছে পরিচিত হইব। আমি আগেও বলছি যে শিক্ষকতার সঙ্গে কিছুটা অভিনয় জড়িত আছে। হ্যাঁ, কারণ একজন শিক্ষক ক্লাসে যাওয়ার পরে ছাত্ররা তার প্রতি আকৃষ্ট হওয়ার যে মানে পদক্ষেপ যেটা এটা মানে তার প্রতি আকৃষ্ট করতে গেলে তাই এমনভাবে পাঠদান করতে লাগবো। আপনার হিসাবে একজন শিক্ষক কিরকম হওয়া উচিত? একজন শিক্ষক মার্জিত রুচিসম্পন্ন, তার কাপড় চোপড়ে রুচিসম্মত হইতে লাগবো। হ্যাঁ, মার্জিত কথাবার্তা এবং তার ব্যবহারের মধ্যে এবং তার যে ক্লাস নেওয়ার যে পদ্ধতি যেটা এটার মধ্যে কিছুটা নাটকীয়তা মিশ্রিত না থাকলে ছাত্ররা আকর্ষণ করা সম্ভব হতো না। তো বিভিন্ন ব্যাপার আছে, একজন শিক্ষকের ইয়ে করতে গেলে বিভিন্ন সাইড মেনটেন করিয়া আগাইতে লাগে। স্যার, এইরকম কোনো মুহূর্ত বা কোনো মানে স্মৃতি আপনার মনে আছে যে আপনার শিক্ষকতা জীবনে কোনোদিন ছাত্র, স্যার 20টা ছাত্রের মধ্যে 20টা তো ভালো হইতো না, নানান ধরনের ছাত্র মানে থাকবো মনোবৃত্তি এই সেই, তো সেই সময় আপনি মানে কিরকম তারারে মানে পড়াশোনা করাইতে, বা কোনো সময় আছে দেখেন আমরা যেটা জানি বা দেখতে পাই হয়তো 10টার মাঝে 5টা পড়াশোনা করে আপনার পড়ানোর দিকে মনোযোগ আছে, 5টা হয়তো অন্যদিকে মানে অমনোযোগ দিয়াতে আর অন্য কাজ করে, ঠিক আছে? তো কখনো একজন শিক্ষকের রাগও উঠে, এই মুহূর্তটা আপনি মানে কিরকম আমি তো আমি কোনো ধরনের মানে ফিজিক্যাল পানিশমেন্ট দিছি না, কিন্তু আমার মানে কিছু কিছু পানিশমেন্ট দিতাম যেটা আর কি, যেমন বেঞ্চে উঠে দাঁড়া করানি, হ্যাঁ বেঞ্চে উঠে দাঁড়া করে রাখতাম বা নীল ডাউন করে রাখতাম। তো একবার একটা ছেলে করছে মানে পড়া পারছে না, পড়াও পারে না বুঝিয়ার যে হে ক্লাসে কিছুটা অন্য ছাত্র নষ্ট করেন। তো তারা কইলাম পড়া শিখছে না, তো অন্যরা যারা করাইছি তারা যারা এখন আমি দাঁড়াইতাম না, হ্যাঁ দাঁড়াইতাম না, আমি তো হেড অফ দ্য ইনস্টিটিউশন, হ্যাঁ দাঁড়াইতাম না। হয়েছে যখন তখন তো আমি তারা ছাড়তে পারি না, তাদের সঙ্গে সঙ্গে আমি ক্লাস থেকে বার করে দিচ্ছি, বার করিয়া কইছি যে তুমি তোমার অভিভাবক লইয়া আইবা, স্কুলও নেলাইতে পারতে না, হ্যাঁ অভিভাবক লইয়া আইবা, স্কুলও নেলাইতে পারতে না। কিন্তু ছেলেটার বাড়িতে বিয়া খাওয়ার সাহস হয়েছে না, এক বিয়া হয়েছে আরেকজনকে, তার বাবার সঙ্গে যার সম্পর্ক আছে এরকম একজন মানুষকে হয়েছে, বিয়া হয়েছে যে রনম আমি যদি স্কুলও না যাইতে বাড়ি দিয়ে ফিটা খাইব, আমি তো বাগিয়ে বাগিয়ে থাকি, হ্যাঁ তো কাকু তুমি গিয়া সার দিয়ে খাও না, আমার মাফ করে দিতে চাইছি। হ্যাঁ, তো তাই তারে কইলেন না তুই গিয়া এক কাম কর, তুই গিয়া তার খাওয়া দিয়ে মাফ চা, বলে না আপনি মাফ না করলে আমি আর কোনোদিন আমি পড়া শিখিয়াই আইলে আইতাম না। তো সেইটো ফরে আইসুন তারা ফাটাইছুন আমার আসলে কিতা আমি ফরে জানলাম কিতা পরে আমি পাইতেছি কথা বলছি, তো তাই দর্শক দইয়া কয় স্যার আমি আর কোনোদিন এটা করতাম না, আমি পড়া শিখার চেষ্টা করবো, এই করবো। আসলে তার আমার গিলুয়ে দেয় না, হ্যাঁ হইলো আমি চেষ্টা করি স্যার, আমি ডরাই আপনি কোনোদিন রাত দিই বাড়ি দিয়ে হাজির হইন, আচ্ছা আমি পড়ি স্যার কিন্তু আমি পারি না। হ্যাঁ, তো আমি কোনো কোনো ছাত্র পুরাটাও দিত পড়া, কোনোটা ছাত্র হয়তো এক লাইন আমি এক লাইন আমি বুঝাই পাইছি, এটাও থাকতো আমার ইয়ের মধ্যে। হ্যাঁ, আমরা অনেক সময় করতাম কিছুটা তারা প্র্যাকটিক্যাল ইয়ে করাইতাম, আমরা যেমন স্কুলে অনুষ্ঠান সূচির মাধ্যমে তারা প্র্যাকটিক্যাল পড়াশোনা দিতাম। হ্যাঁ, তো এইভাবে চলছে যে আমরা তো সেই রকম মানে ইয়ে আসি না, পরিকাঠামো আসি না, যেভাবে দেওয়া যায় আর কি সেই রকম ব্যবস্থা আমরা আসি না। তো আমরা চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি, বিনিময়ে তখন আর কিছু না, পয়সা না পাই কোনো ব্যাপার না, কিন্তু কোনো দুঃখ না, কিন্তু যখন এই ছাত্রগুলাই যখন রেসপেক্ট দেয় বা তার গার্জিয়ানে যখন রেসপেক্ট দেয় তখন মনটা পড়ে যায়, তখন মনে হয় আমরা বহুত ভালো আসলাম বোধহয়। তো এই জায়গায় আপনি যেটা কইছেন যে ছাত্র তার নিজের ঘরে নিজে সোজাসুজি না গিয়ে মধ্যে আরেকজনের দিয়া খোয়াইছে, তো স্যার এই জায়গায় একটা প্রশ্ন আমার মনে জাগলো যে
ছাত্রের যে গার্জিয়ান মানে পরিবার হ্যাঁ। আর আপনার মধ্যে সম্পর্কটা কিরকম আছে স্যার? আপনার চাকরি- গার্জিয়ানের লোকের সম্পর্ক খুব ভালো। আচ্ছা, গার্জিয়ানে যদি মানে মানে একজন ছাত্র মানে একজন শিক্ষক হিসাবে হ্যাঁ, তার পরিবারের প্রতি সম্পর্ক রাখাটা কতটুকু? না সম্পর্ক আছে, যার লেগে তার গার্জিয়ানেও আমার হইলা হুম, তার বাবা হইলা বা এগুলো আগে তো আর স্কুলে পড়ছিল কিন্তু মোটেও পড়াত বইতে পারতো না, এখন কিতা করলাই তুমি, এগুলো দেখা যায় সন্ধ্যা বারো রাত 10টা 11টা বাজে জায়গায় পড়ার থেকে উঠে না। আচ্ছা, হ্যাঁ, পড়া পারেনি বলে না, পড়াও তো পারে না। হ্যাঁ, হুম, পড়াও পারে না কিন্তু চেষ্টা করেন। চেষ্টা করেন। হুম, হুম, তো ওইটা শুনিয়া তো একজন গার্জিয়ানে যখন আইয়া রিপোর্ট করে ভাল লাগতো না। ওটাই। হ্যাঁ, তো ওইটাই বড় জিনিস আর কি, ভাল লাগতো ওইটা শুনে। পারো না আবার হ্যাঁ। চেষ্টা করিয়া যাও চেষ্টা করিয়া গেছি জীবনে। হ্যাঁ, এতে অনেক আছে ভালো ভালো চাকরিও করডা, এও চাকরি করে, এই ছেলেটাও চাকরি করেন বর্তমানে বর্তমান চাকরি করেন, আচ্ছা, নাম আচ্ছা, কইতাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু চাকরি করে ছেলেটা। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। ওনার মধ্যে দিন আমি বাসে আইতাম, তো দেখি বাসের সিট নাই। আচ্ছা, হ্যাঁ, পিছনে সিট আছে আর কি, হুম, সামনে সিট নাই। হুম, হুম, আচ্ছা, লগর ড্রাইভারটা ঠান্ডা চললো, ইয়ে উঠিয়া হে উঠিয়া গেছে, গিয়া এফিসে গেছে, আমার সামনে সিটে বইয়া গেছে। এই যে প্ল্যাটফর্মটা স্যার। হ্যাঁ, আর ভাড়াটাও দিচ্ছে। তো ওই ছেলেটারে আমি ওই যে বুঝলাম না যে ছেলেটারে আমি শাসন করছি, হুম, শাসনের পরিপ্রেক্ষিতে হে তোমার মনে রাখছে, হ্যাঁ মনে রাখছে তার জীবনের একটা স্যার হ্যাঁ, পরিবর্তন আনতে পারছে। পরিবর্তন আনতে পারছে। হুম, হ্যাঁ, তো ওইটা তো আমার প্রাপ্তি নাই আর কি। এটাই আস্তে গাড়ি একটা ভর্তি গাড়ির মধ্যে হ্যাঁ। আপনার উঠিয়া সিটটা দেওয়া, হ্যাঁ, মানে এখানে একটা ড্রাইভার সম্মান যখন প্রদর্শন, শ্রদ্ধা। তান্ডে আগে তান্ডে লো, ড্রাইভার এখন সিট নাই, এখন না তান্ডে উঠাও, তান্ডে অন্য দাও, আমি ফিসিংয়ে দাঁড়াইছি, পরে দাঁড়াই আমি দাঁড়িয়ে সিট দিব। হ্যাঁ, পরে পিছনে সিট দিচ্ছি, আমার ভাড়াটাও হয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা শুধু বাড়াও না, একজন শিক্ষকের প্রতি মানে গুরুদক্ষিণা। গুরুদক্ষিণ, এটা বিরাট বিরাট বড় অ্যাচিভমেন্ট এটা। এটাই। হ্যাঁ, ওটা ফাইয়ার আর কি, ফাইয়ার উপরে মানে ইয়ে। তো স্যার আর যেটা হইছে গিয়ে আপনি শুধু যে শিক্ষকতায় রত আসলে না, বেশ কিছু সুনামও আছে আপনার থিয়েটারের জগৎ, যাত্রা গানে যেটা পালা আগের দিনে চলতো, এদিকেও আপনার বেশ অভিনয় জগতেও আপনার একটা মানে খুব সুনাম, এটা আমরা জানতে পারলাম। হুম, তো স্যার একজন শিক্ষক আর যে অভিনয় জগৎ, হুম। এই দুইটার মধ্যে আপনি কিভাবে ভারসাম্য বজায় রাখিয়া চলাফেরা করতেন? যেহেতু শিক্ষকতার একটা দায় দায়িত্ব আছে, হ্যাঁ, হ্যাঁ। সাথে এই অভিনয়। না, এটা তো হইলো একটা নেশা, আচ্ছা অভিনয়টা হইলো একটা নেশা। আচ্ছা, হ্যাঁ, এটা যেমন মনে করে যেমন ওই যে পূজার সময় হুম, আইলে পরে আমরা মানে একটা শরীরের মধ্যে একটা যন্ত্রণা হইতো অভিনয় আচ্ছা করতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন এটা আমরা সময়ের কথা বলছি, তখন 70-এর দশকের কথা, 80-র দশকের কথা। 80-র দশক। হ্যাঁ, 90 দশক না, অবশ্য 70-এর দশকে 80-র দশকে আমার এত অঞ্চলে হুম, আমরা বরাক উপত্যকা চষিয়ে বেড়াইছি, আচ্ছা, ত্রিপুরাতে গিয়ে অভিনয় করছি, যাত্রাপালা। যাত্রাপাড়া, হুম, এদিকে মানে এনসিএল, নামডিং, হাফলং, আচ্ছা, হারাঙ্গা যাও, এটা গিয়ে অভিনয় করছি। মানে শুধু বরাক উপত্যকা না, আসামেও আপনার একটা। মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আচ্ছা, ইয়ে করছি। হুম, আমরা দলকের খালাইনের ইয়ে ছিল, এই প্রডিউসার আসলে একজন নিখিল রঞ্জন দত্ত, প্রয়াত নিখিল আচ্ছা, রঞ্জন, তাই নাই, মারা গেছেন। হুম, তারপরে খালাইনে বিবেক হিসাবে, কণ্ঠস্বর, আচ্ছা, নেপথ্য গায়ক হিসাবে, হুম, যেমন জগদানন্দ দে, তারপরে নকুদা নকুদা সবে হইতা, হুম, তারপরে জগদীশ দেব, হুম, দুই ভাই তারা, হুম, তারা গলা কিন্তু হইতা মানে মারা, তারপরে বেণুমাধব কর। আচ্ছা, হ্যাঁ, এরার মানে এই যে নেপথ্য কণ্ঠশিল্পী যেটা, হুম, এটা বরাক উপত্যকার মানুষের মনে রাখছে তারারে, তারা নিজস্ব অভিনয়ের মাধ্যমে। হুম, হ্যাঁ, আর আমরা তো তো বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে রোল করছি, অভিনয় করছি। হুম, হ্যাঁ, মানুষে আনন্দ দেওয়ার চেষ্টা করছি, হুম, কতটুকু দিতাম পারছি না পারছি এটা বুঝিয়ে না, কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমরা। হুম। হুম। তো স্যার, এখন তো সেই 70-এর দশক 80-র দশকে এত অঞ্চলে কোনো বাগান বাকি আছেন না, বা আমাদের কালাইন বাজার যে হুম, কালাইন বাজারে যাত্রা হইতো, এখানে যত বাগান আছে সব বাগানে মেইন আছে যাত্রা। এখন তো সব আচ্ছা, সিনেমা সংস্কৃতি হুম, সবগুলো বন্ধ হয়ে গেছে, যে এখন কোনো আর যাত্রা হয় না। হুম, হ্যাঁ, তো যাত্রা তো বাদ দিলেছিলাম 90-এর পরে, 93 করিমগঞ্জ পাবলিক স্কুলও, করিমগঞ্জের তারা
আমার যাত্রার মধ্যে কিছু বন্ধু বান্ধব যারা পরিচয় হয়েছিল, তারা এখানে গিয়া করছিলাম। করার পরে এরপরে বন্ধ আছে। তার মধ্যে 17 ইংরেজির থেকে আবার 19 ইংরেজি, 16, 17, 18, 19 তারা কাছাড় জেলা পুলিশ প্রশাসন যে তারা একটা ইয়ে আছে, দল আছে, পুলিশ টিমের একটা দল আছে, কাছাড় পুলিশ টিমে করছি, 19 পর্যন্ত করছি। আর করোনার পর থেকে আর বন্ধ হয়েছে। এখন তারা করে, কিন্তু আমার আর শারীরিক দিয়ে আমি যাই না, সেই ইয়ে না। কাছাড় পুলিশ নাট্য সংস্থা যেটা, তারা এখন ওই যাত্রা সংস্কৃতিটারে চালাইয়া লিয়া যান। এখানে আরেকজন আছেন, যার নাম না হইলে হয় না, যেমন লোকশিল্পী হয় মনোরঞ্জন মালাকার। হ্যাঁ, তাই মানে এটার লগে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। ডিএসপি আসলাম অমল কান্তি চক্রবর্তী। হ্যাঁ, তো এখান থেকে আমরা যাইতাম কোনো কোনো সময় ওই যে কাঞ্চি বোর্ড, যে কাঞ্চি বোর্ডে কোনো কোনো সময় গেছে। আর আমি আর প্রদীপ অধিকারী, গুমরার প্রদীপ অধিকারী, হে ম্যাক্সিমাম বিলেন করে, আমি বেশি ইয়ের রোল করি আর কি। আপনার রোলটা কি আছে স্যার? আমার তো মানে আমি প্লেন রোল করি আর কি, হে ডার্ক রোল করে। হ্যাঁ, আমি যেমন আমরা গান্ধারী জননী, গান্ধারী জননী হে করছে ইয়ের রোল দুর্যোধন, আমি করছি যুধিষ্ঠির। হ্যাঁ, নটি বিনোদিনী, এটা অনেক আগের কথা। নটি বিনোদিনী হে করছে গুরুমুখ রায়। হ্যাঁ, আমি করছি রাঙ্গাবাবু, করছি গিরিশ ঘোষ, করছি নটি বিনোদিনী। খুব প্রচলিত একটা নিহত গোলাম, আর একটা প্রচলিত। আমরা এতদিন ছিল নিহত গোলাম খুব প্রচলিত। নটি বিনোদিনী আমরা এখানে খুব একটা ইয়ে হয়েছে না, আর খুব কঠিন ড্রামাটা এখানে। নটি বিনোদিনী একটা ক্যাসেটও আছে, এটা আমি শুনছি, এটা নট্য কোম্পানির ক্যাসেট। হ্যাঁ, তো নিহত গোলাম একটা যাত্রাপালা যেটা আমরা এখানে হয়েছি। তারপরে তারাপুর ত্রিবেণী নাট্য সংস্থা করছিল, রাক্ষসী পদ্মা, আর এইটা মানে বেশ নাম করছিল তারা। যাত্রা জগৎ আমরা মোটামুটি, আমিও ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বিভিন্ন দিনে আমার ইয়ে আছিল আর কি। আমার খালাইনির যাত্রা দল হইতো, খালাইনের যাত্রা দল লক্ষ্মীশ্রী অপেরা বা ইয়ে বিভিন্ন জায়গায় মানে ইয়ে করছে, নাটক মঞ্চস্থ করছে। ওই হিসেবে যাত্রার হিসেবে পরিচয় একটা মানুষের। তো স্যার আমরা মোটামুটি সমাপ্তের পর্যায়ে আই গেছি। আর দু একটা কথা আপনার থেকে জানবার আছে। যেহেতু আপনি শিক্ষকতা আর এই যে নাট্য জগতের সঙ্গে স্যার খুব ওতপ্রোতভাবে জড়িত আছে, ঠিক আছে? তো বর্তমান সময়ে যে থিয়েটার, যাত্রা গানের আসর, এটাও বিলুপ্ত প্রায় হওয়া যায়। তো এটা যে বিলুপ্ত হওয়ায় আজকে যারা প্রজন্ম, আমরা যারা রয়েছি, আমরা যারা আছি, এইসব বিষয়ে কোনো ধারণা নাই আপনার মনে, ঠিক আছে? না থাকার যে তফাৎটা, যেটা আপনার নিজের দৃষ্টিতে যেটা পরিলক্ষিত হওয়ার, এটা কিতা কইতে চাইবা? এটা তো আগে যে যাত্রা যেটা হইতো, যাত্রা সংস্কৃতিটা যেটা আছে, এটা মানে ডাইরেক্ট মানুষে দেখতে পারতো। এই যে বিবেকে গান গাইতো, যুদ্ধ করতো, মানুষের সঙ্গে সঙ্গে এটা অনুভব করতো, তার মানে শরীরের মধ্যে একটা রোমাঞ্চ হইতো, মনের মধ্যে একটা রোমাঞ্চ হইতো। হ্যাঁ, যেটা এখন অহংকুর যুগের যে কালচার, এখন তো সিনেমা হলও বন্ধ। এখন মানে মানুষ গিয়া মানে আস্তে 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 আনন্দটা যেটা আর কি, আগে আনন্দটা মানুষের মধ্যে আছে, সব লইয়া আনন্দ করতো, সব লক্ষ্য করে আগে মানুষের সব লইয়া আনন্দ করতো। এখন কিটা হয়েছে, আনন্দটা একদম মানে সীমিত, পরিবার কেন্দ্রিক নয়, এটা মানে যার যারই ইয়ে ভিত্তিক হয়ে গেছে, মানে এক কেন্দ্রিক হয়ে গেছে। বিরম কইব আগে যেমন যাত্রা গান বা ইয়ে জড়িত, মানুষ ভর্তি, মানুষ সব জায়গাতে যাইতো, গান বাজনা হইলো বা ফাংশন হইতো, সবার লোকের সবার দেখা হইতো, মানে উৎসব মুখর, একটা উৎসব মুখর থাকতো, ইয়ে থাকতো। এখন কোথা হয়েছে, প্রথম যখন টিভি বার হইলো, টিভি বার হইলে পরে একটা লক্ষ্য করলে, এটা 2080 পরের কথা হয়ে, টিভি যখন বার হইলো তখন মানুষ যে বাড়ির টিভি আছে এখানে ভিড় করে দেখতো। এটা তবু একটা আনন্দ কোনো পরিবেশ। এটা রামায়ণ সিরিয়াল বা মহাভারত সিরিয়াল মানুষ দৌড়িয়া যাইতো, হ্যাঁ, যার এখানে টিভি আছে। এখন কিন্তু যখন এটাও নষ্ট হয়ে গেছে। আগে মানুষ বেরিয়ে দেখতো, একজন মাহাত বেলা খারাপ হোক বলা হোক, মানুষ যাইতো, দেখতো, তার আগ্রহ আছে দেখার। এখন হ্যাঁ, এখন কিন্তু এখন
এরপরে আইলো মানুষের বাড়িতে আইলো টিভি, বাড়ি যাওয়ার পরে এখন কিন্তু প্রত্যেকের রুমে রুমে টিভি, এই ঘরের মানুষ এই ঘরে গিয়ে দেখেন না। এই যে একাকিত্ব যেটা বা যে আমাদের যে আমরা যে একটা যেটা মানে সেটা কইতাম আসলে মানে একটা পারিবারিক একাকিত্ব দেখা দিচ্ছে মানে পরিবার আগে তো যৌথ পরিবার আছে, যৌথ পরিবার নাই, আমার সিঙ্গল পরিবার, সে নিজে নিজের নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তারপরে আরো হয়েছিল, আরো দেখা যায় যে জিনিসটা লক্ষ্য করলে, যেমন এই যে একটা গল্প করছি, মা স্কুলের শিক্ষিকা, বাবা চাকরি করেন। হ্যাঁ, আমরা আরো মানে একাকিত্ব মনে যখন আমরা সব মানে ব্যস্ত থাকি যে গিয়ে মোবাইল দিয়ে, মোবাইলটা লিয়ে প্রত্যেকে লিয়ে ব্যস্ত গিয়ে মোবাইল লিয়ে ব্যস্ত হয়ে, যেমন বাচ্চাটা তার জীবনের লক্ষ্য লাগছে যে আমার জীবনের লক্ষ্য আমি পরবর্তী জন্মে যাতে আমি মোবাইল হই। হ্যাঁ, লেখার পরে এমনভাবে লাগছে, আর এই খাতাটা দেখলা তার মায়ে দেখলা, স্কুলের শিক্ষিকা মায়ে সেখানে দেখা যায় আমার বাবা তাই তখন তার মোবাইল নিয়ে, মা তখন মার মোবাইল নিয়ে, আমি যদি মোবাইল হইতে তো আমি মারা তো থাকুন, বাবারা তো থাকুন। একাকিত্ব কথা এই এটা আর কি। এইটা তো মানে পরিবর্তন কেমনে ওইটা আমি জানি না, আমি বুঝতাম পারি না। কিন্তু এই যে একটা বাচ্চার অনুভূতি যেটা হচ্ছে, যে কইছে যেটা যে আমি একটা মোবাইল নিয়ে জন্ম নিতাম যাতে পরবর্তীতে আমি আমার মায়ে সইয়া আমার দেখবা, তোমার বাবাও আদর করবা। হ্যাঁ, আমরা এখন এই পর্যায়ে গেছি আর কি। তো স্যার আমরা একদম সমাপ্তির দিকে গেছি। তো আপনি একজন বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক, আর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো এই সুবাদে আপনার থাকিয়া যুব প্রজন্মের উদ্দেশ্যে স্যার একটা বার্তা। বার্তা আর কি দেখো, সব রকম পয়সার দরকার আছে সবার, ঠিক আছে, কিন্তু এখন যে যুগটা পড়ছে, একটা সময় আছে যখন রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্রের পরেও আইছেন রবীন্দ্রনাথের পরে আইছেন নজরুল, একজনে আর একজনের সহযোগিতা করছেন, যার একটা এরপরে আইলো দেশাত্মবোধের ভাবনা, মানুষ জান দিলেইছে দেশর লাগিয়া। এখন যুগ আই গেছে ইয়া হে কিভাবে পয়সা রুজি করতে পারে, ওইটার যুগ। হ্যাঁ, তো আমার একটাও যাবো, পড়াশোনা করে এখানে শিক্ষিত হইলে হইতো না, প্রত্যেক যাতে ভালো মানুষ হয় দেশের লাগিয়া, ভালো মানুষের প্রয়োজন, অত শিক্ষিত মানুষের প্রয়োজন না, কিন্তু শিক্ষিত হইতো কিন্তু ভালো মানুষের প্রয়োজন। এইটাই আমি আজকের প্রজন্মের কাছে আবেদন রাখি। আমি আমার বিদায় নিয়ে নমস্কার। তো স্যার আপনারও ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার লাগিয়া। আর আপনাদের মতো শিক্ষক সমাজের কারণেই আজকে আমিও হয়তো আপনার কাছে বইয়া কিছু মত বিনিময় আপনার লগে করতাম পারছি, এবং আপনার থেকে জানতে পারলাম। এবং যারা দর্শক এত সময় থেকে দেখলা, তারাও জানাই ধন্যবাদ। আর আমরা এই পর্বে জ্যোতির্ময় পাল মহাশয়ের জীবনের নানা কথা জানতে পারলাম, এবং উনার যে যুব প্রজন্মের উদ্দেশ্যে যে বার্তা, সেটাও জানতে পারলাম। এবং আবারও স্যারকে অশেষ ধন্যবাদ, এবং যারা দর্শক রয়েছেন আমাদের, ওনাদেরকেও জানাই আবারও ধন্যবাদ। নমস্কার।